ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব জওহরলাল নেহেরু এবং ওনার যে সমাজতন্ত্র, ঠিক আছে, এই কনসেপ্টটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। চলো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, এখানে কিন্তু দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া কোর্স ফির যে বিষয়টা রয়েছে দেখে নাও, মাত্র 1199 টাকা ধার্য করা হয়েছে মেজর স্টুডেন্টসদের জন্য এবং মাইনর স্টুডেন্টসদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। তার বিনিময়ে কিন্তু লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন সমস্ত কিছু কিন্তু তোমরা স্বল্প মূল্যের বিনিময়ে পেয়ে যাচ্ছ। তাহলে আর দেরি না করে অ্যাডমিশন প্রসেস যেহেতু চলছে, যে কোনো একটি নাম্বারে কল করে নিয়ে অবশ্যই মনে রাখবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করতে হবে। চলো এবার তাহলে আমরা আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, জওহরলাল নেহেরু এবং সমাজতন্ত্র। দেখো, জওহরলাল নেহেরু কে ছিলেন? আধুনিক ভারতের সমাজতান্ত্রিক যে ভাবধারা রয়েছে, ঠিক আছে, অবশ্যই এই টার্মটা মনে রাখতে হবে। আধুনিক ভারতের সমাজতান্ত্রিক ভাবধারার প্রধান স্থপতি ছিলেন। তার সমাজতন্ত্রের ধারণা কোনো একটি নির্দিষ্ট পশ্চিমা তাত্ত্বিক কাঠামো বা কঠোর মার্ক্সবাদের অন্ধ অনুকরণ কিন্তু ছিল না। ঠিক আছে, যদি কেউ এই জায়গাটা মনে করে থাকে বা এই জায়গাটা নিয়ে যদি সমালোচনার বিষয় ওঠে যে এখানটায় কি কোনো রকম পশ্চিমা তাত্ত্বিক কাঠামোকে দেখে কি অনুকরণ করা হয়েছিল, তাহলে কিন্তু সেটা মোটেই না। এটা কি ছিল? এটা ছিল ভারতীয় বাস্তবতার সঙ্গে মিল রেখে একটি অনন্য গণতান্ত্রিক সমাজতন্ত্র, ডেমোক্রেটিক সোশ্যালিজম। ক্লিয়ার? আচ্ছা, 1920-র দশকে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণের সময় দেখো এবার কি হলো, একটু জায়গাগুলো গল্পের মতন করে আলোচনা করে দিচ্ছে, বোঝো। 1920-র দশকে জওহরলাল নেহেরু সোভিয়েত ইউনিয়নে ভ্রমণ করলেন। এই সময় তিনি সেখানকার অর্থনৈতিক অগ্রগতি দেখে ভীষণভাবে ইমপ্রেস হয়ে গেলেন এবং মার্ক্সবাদের বৈজ্ঞানিক ও অর্থনৈতিক বিশ্লেষণের প্রতি আকৃষ্ট হন। তবে তিনি মার্ক্সবাদী ঘরানার শ্রেণী সংগ্রাম বা সহিংস বিপ্লব এবং সর্বহারার একনায়ক তন্ত্রে কিন্তু তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি সেই বিষয়টাকে দেখেছিলেন, ওনার ভালো লেগেছিল, কিন্তু সেই যে মার্ক্সবাদী ঘরানার যে শ্রেণী সংগ্রাম বলো বা সহিংস বিপ্লব বা যে সর্বহারার একনায়ক তন্ত্র, এই সমস্ততে কিন্তু জওহরলাল নেহেরু বিশ্বাসী ছিলেন না। ক্লিয়ার? নেহেরুর মতে ব্যক্তিগত স্বাধীনতা এবং সংসদীয় গণতন্ত্রকে বিসর্জন দিয়ে যেই সমাজতন্ত্র আসে সেটা কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারে না। তাই তিনি গণতন্ত্র ও সমাজতন্ত্রের একটা চমৎকার একটা ব্যালেন্স তৈরি করেছিলেন, যেখানে রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাম্য দুটাই কিন্তু ইকুয়ালি যেখানে গুরুত্ব পেত। ঠিক আছে, তিনি কি মনে করতেন? দেখো, তিনি মনে করতেন যে ব্যক্তিগত স্বাধীনতা এবং সংসদীয় গণতন্ত্র এই দুটোকে বিসর্জন দিয়ে কিন্তু কোনো কিছু খুব বেশি দিন লং লাস্ট করবে না। যার জন্য তিনি কিন্তু গণতন্ত্র এবং সমাজতন্ত্র দুটাটা খুব সুন্দর একটা ব্যালেন্স তৈরি করে, একটা মিক্সচার তৈরি করলেন, যেখানে কিন্তু রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাম্য দুটাই ইকুয়ালি, সেটা কিন্তু দুটাই ইকুয়ালি এখানটা কিন্তু গুরুত্ব পেল। ঠিক আছে, রাজনৈতিক অধিকারও থাকবে, অর্থনৈতিক সাম্য দুটাই সমানভাবে কিন্তু গুরুত্ব পাবে। এরপরে দেখো, নেহেরুর সমাজতান্ত্রিক দর্শনের ব্যবহারিক রূপ কি ছিল? মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি। তিনি কি চেয়েছিলেন? যে দেশের ভারী শিল্প, খনি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে বা পাবলিক সেক্টরের যে কন্ট্রোলে থাকবে সেটা হচ্ছে দেশের ভারী শিল্প, খনি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা, সেগুলো হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকবে। যাতে জনকল্যাণ সুনিশ্চিত হয়। আবার এর সাথে সাথে দেখো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যক্তিগত উদ্যোগ এবং মালিকানার সুযোগও কিন্তু রাখা হয়েছিল। তাহলে বড় শিল্প, ভারী শিল্প, সেগুলো কিন্তু বলা হলো যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে, এবং ক্ষুদ্র মাঝারি শিল্পে ব্যক্তিগত উদ্যোগ এবং মালিকানার সুযোগ রাখা হলো। আচ্ছা,
যে উনার এই যে চিন্তাধারা সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি মেলে 1955 সালে কংগ্রেসের আবাদি অধিবেশনে, যেখানে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় যে সমাজতান্ত্রিক আমরা একটা সমাজ তৈরি করব, যেখানে কিন্তু মেইন বিষয় থাকবে যে সমাজতান্ত্রিকতা। ঠিক আছে, এরকম সিদ্ধান্ত কিন্তু নেওয়া হলো। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে 1950 সালে পরিকল্পনা কমিশন গঠন করেন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সম্পর্কে কিন্তু আমরা জেনে এসেছি কম বেশি। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দেশীয় সম্পদের সুষম বন্টন এবং দারিদ্রতা সেটাকেও কিন্তু তিনি দূরীকরণের যথেষ্ট চেষ্টা করেন। নেহেরুর সমাজতন্ত্রের মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায় বিচার এবং মানবিক উন্নয়ন। তিনি মনে করতেন যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু ভারতে কোটি কোটি মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মান কিন্তু উন্নয়নের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই সমস্ত কিছুর দিকে তিনি বিশেষভাবে নজর দিয়েছিলেন। এছাড়া জমিদারি প্রথার বিলুপ্তি, কৃষি সংস্কারের মাধ্যমে তিনি গ্রামীণ অর্থনীতির শোষণ বন্ধ করতে চেয়েছিলেন। এবং শেষে আমরা বলতে পারি যে নেহেরুর সমাজতন্ত্র ছিল মূলত একটি মানবিক নৈতিক আন্দোলন, যার উদ্দেশ্যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও ব্যক্তিগত স্বাধীনতা দুটার মধ্যে একটা ব্যালেন্স ছিল, কোনোটাই যেন হারিয়ে না যায়, দুটাকেই নিয়ে চলতে হবে। তো ভারসাম্য বজায় রেখে একটি শোষণমুক্ত আধুনিক স্বনির্ভর ভারত গড়ে তোলা, এই কিন্তু ছিল জওহরলাল নেহেরুর যে সোশ্যালিজম, এই যে ব্যাপারটা সমাজতন্ত্র, এটাই কিন্তু হচ্ছে পুরো বিষয়টা। দেখবে একটু ভালো করে। এছাড়াও কিন্তু এই সম্পর্কে আরো কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই আলোচনা করা প্রয়োজন, কিন্তু সেইগুলো এখানে আলোচনা করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য কিন্তু আমার পেইড ব্যাচের ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তোমরা যারা চাইছো বিষয়গুলো সম্পর্কে আরো ডিটেলসে জানতে, তারা কিন্তু আমার ক্লাসগুলো জয়েন করতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। Thank you.